This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পটের সারাদিনের গুরুত্বপূর্ণ খবর ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরি এবং বেশ কিছু এক্সক্লুসিভ ইনফরমেশনও তাদের জন্য থাকে। আমার একটা প্রশ্ন আজকে ভীষণভাবে করতে ইচ্ছা করছে। আচ্ছা, আমরা সাধারণ মানুষ কি ভীষণ নৃশংস হয়ে পড়ছি? কেন এই কথাটা বলছি সেই প্রশ্নের উত্তরটা বরং ভাবুন। তার আগে আমি পরিচয় করে দিই আজকে হটস্পটে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, হটস্পটে তিনটে মূল ইস্যু রয়েছে, কিন্তু তিনটে মূল ইস্যু সবার প্রথমে আমার প্রায়োরিটি পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। তার বিষয়টা আমি পরবর্তীকালে বলছি। প্রথম ইস্যু, শাসকের ঘরে অস্ত্র ভান্ডার। রাজ্যের শাসক দলের নেতাকর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটছে। রাজ্যের শাসক দলের নেতাকর্মীর বাড়িতে গাদা গাদা কার্তুজ, পিস্তল, দেশি গান উদ্ধার হচ্ছে। কেন, কোথা থেকে এই যোগসূত্রটা আসছে জানাবো। দ্বিতীয় বিষয়, সময় কিনতে করোনা টেস্ট। হ্যাঁ, হাজিরা এড়িয়ে যাচ্ছেন, পুলিশও সেভাবে কিন্তু তৎপর কোনো ব্যবস্থা নিচ্ছে না। পাল্টা অনুব্রত মণ্ডল তিনি একের পর এক অজুহাত দেখিয়ে সময় ব্যয় করছে পুলিশের। সত্যি কি অনুর এখন ব্রত হয়ে দাঁড়িয়েছে গড় হাজিরা? তৃতীয় বিষয় কি, এবার কি পরমাণু যুদ্ধ দেখা যাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে? গতকালই তো দেখিয়েছি কিভাবে ঘরে ঢুকে রাশিয়ার মতো দেশে হামলা চালিয়েছে, ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এবার কি তাহলে পরবর্তী পদক্ষেপ পরমাণু যুদ্ধ? হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে কথা তো বলবোই, কিন্তু একটা প্রশ্ন, আপনার যদি কারোর সঙ্গে ঝামেলা হয়, কোনো রকম অশান্তি হয়, আপনি কি করেন? আপনি কি করতে পারেন? খুব বড় জোর হলে কথা বলা বন্ধ করে দেবেন, কিংবা একটু মারপিটও হয়তো করবেন। কিন্তু নয়ডায় কি হলো দেখবেন, আমি দেখাবো। বিগ ওয়ানের ছবিটা আমি দেখবো, নয়ডায় কি হলো দেখুন। আমি কোনো কথা বলবো না, ছবিটা দেখুন। এর প্রেক্ষিতে এবারে আমি একটুখানি বলি, এই যে ভদ্রলোককে মারতে দেখা যাচ্ছে, গাড়িটা মারছে, সপাটে এসে ধাক্কা মারছে, এই ব্যক্তির সঙ্গে গাড়ির চালকের বচসা হয়েছিল, হাতাহাতিও হয়েছিল। সেখানে যে রক্তারক্তি হয়েছেন ওই ভদ্রলোক, সেটা ছবির শুরুতেই আপনি বুঝতে পারবেন। তারপর সেখানেই থেমে থাকলো না, গাড়ি চালকের মাথা এতটাই গরম হয়ে যায়, সে তাকে খুনের চেষ্টা করে। এবং কিভাবে খুনের চেষ্টা করে, একেবারে সোজা সোজা গাড়ি দিয়ে ধাক্কা মারে। এইভাবে খুনের চেষ্টা। মানুষ এখন এতটা নৃশংস হয়ে উঠেছে। এই কথাটা, এই প্রশ্নটা আমি বারবার কেন করছি? সাম্প্রতিক কিছু ঘটনা এবার আপনাদের দেখাবো। এই তো আজই যে অভিযোগ উঠছে আমাদের রাজ্যের মহেশতলার ছবিটা দেখাবো। মোবাইল চুরির অপবাদে একটা নাবালক, যে একেবারে দূর থেকে এসেছে কলকাতায় কাজে, একটা অপবাদের উপর ভর করে, মানে একটা অভিযোগের উপর ভর করে তাকে উল্টো করে ইলেকট্রিক শক দেওয়া হলো। এই ইলেকট্রিক শক দিচ্ছে কারখানার মালিক। সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকায় নির্মম অত্যাচারের ছবি। এই যুবককে মারধর করা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, সেই ভিডিওই এখন কিন্তু ভাইরাল। যদিও টিভি9 বাংলা এই ভিডিও সত্যতা যাচাই করেনি, কিন্তু আমরা শুধুমাত্র ছবি দেখি না, আমরা বক্তব্যও তুলে ধরি। আমরা সেখানকার মানুষের, মানে সেখানকার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনাবো আপনাদের জন্য। শুনুন। কারেন্টের শর্ট লাগাইছিল, ও কারেন্টের শর্ট মোটামুটি দুবার তিনবার লাগাইছিল। পা উপরে করছে, মাথা নিচে করে মারছে, কারেন্ট শর্ট দেওয়া হয়েছে। তারপর থেকে ছেলেটা 2 দিন থেকে 3 দিন হয়ে গেল, আজকে থেকে ছেলেটা খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় আছে না আছে, মারে দিয়েছে না রাখছে, কোনো খোঁজ নাই। ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি, 3 দিন 4 দিন হয়ে গেল, ছেলের কোনো খোঁজ নাই। তো ওরা ঈদের বাজারে এখন তো কাজ টাজ নাই, টাইম পাস করি কিভাবে, নিজে ইচ্ছা মতো ওরা ভিডিওটা করে ভাইরাল করছে। ইচ্ছে করে এই ভিডিও ভাইরাল করতে পারে যদি ঘটনাই না ঘটে। জানা গিয়েছে এই নাবালকের বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। সে কলকাতায় কাজ করতে এসেছিল এবং কারখানার মালিক তাকে এভাবে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দিল। মধ্যযুগীয় বর্বরতা ফিরে এলো। মালিকের খোঁজে ইতিমধ্যে পুলিশ তৎপর হয়েছে, কারণ ইতিমধ্যে এই নাবালককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আরো একটা ভয়ঙ্কর ছবি দেখাবো। দক্ষিণ দিনাজপুরের তপন এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সাদ্দাম, যে সাদ্দাম হচ্ছে মালদার বাসিন্দা, তবে দক্ষিণ দিনাজপুরে কাকু এবং কাকিমার বাড়িতে থাকতো, কিন্তু সেখানে তার কাকিমা তাকে খুন করে একটা বস্তায় দেহ বন্দি করে দেওয়ালের ভিতর প্লাস্টার দিয়ে দিল রীতিমতো। এই ছবিও আপনাকে সত্যি বিচলিত করতে পারে। গতকাল থেকে এই ছবি বারবার ভাবাচ্ছে। অভিযুক্ত কাকিমা
নাম হচ্ছে মৌমিতা। এবং কি অভিযোগ পাওয়া গেছে? সম্পর্কে জটিলতা ছিল, আর্থিক লেনদেনের বচসার জেরে কিন্তু এই খুন করে কাকিমা। এরপর বস্তাবন্দি করে দেহ দেওয়ালে প্লাস্টার দেওয়া হলো। প্রশ্নটা বারবার উঠছে, মানুষ আর সাধারণ নয়, মানুষ এখন নৃশংস হয়ে উঠছে। আর বাসন্তীতে কি ঘটনা ঘটলো? সেখানে তো নৃশংসতার চরম পরিস্থিতি দেখাবো। সেখানে হাতে বৌদির কাটা মুন্ডু নিয়ে ঘুরছে দেওর বিমল মণ্ডল। হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ায় নাকি সেই কাণ্ড ঘটিছে। হ্যাঁ, জমি নিয়ে একটা বিবাদ ছিল, কার জমিতে আম গাছ, এরকম একটা বিবাদ ছিল। বিমল কি করলো? মাথা হয়ে গেল, সে বৌদির মুন্ডু কাটলো। এই কাজটা করেই কিন্তু থেমে থাকলো না, সে কাটা মুন্ডু প্রকাশ্যে দিবালোকে হাতে নিয়ে ঘুরলো। সে কি কারণে? নৃশংসতার আস্ফালন কিসের জন্য? হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, কিন্তু সমস্যা থাকলে সমাধানের জন্য তো পুলিশ রয়েছে। নিজের হাতে বারবার এইভাবে আইন তুলে নেওয়ার কি মানে? তার উপর এরকম নৃশংসতার আস্ফালন কি জন্য উঠছে? মানুষের চিন্তা ভাবনা এখন কোন পর্যায়ে পৌঁছচ্ছে? এই ছবিগুলো দেখিয়ে বারবার প্রশ্ন তুলতে আমরা বাধ্য হই। উত্তর আপনারা নিজে নিজে খুঁজুন। এবার যখন নৃশংসতার কথা বলছি এবং আস্ফালনের কথা বলছি, তখন রাজ্যের শাসক দলের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু আমরা আস্ফালন দেখি। আমরা বিগত কয়েকদিনে দেখছি, এই উত্তর 24 পরগনা টিটাগড়ে দেখিয়েছিলাম না সপ্তাহ 2 আগে, একটা আবাসনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং সেই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের সরাসরি যোগাযোগ পাওয়া গেল, তাকে গ্রেপ্তারও করা হলো। কাউন্সিলরের নাম আরমান মণ্ডল। এবার কি হয়েছে জানেন? পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভান্ডার উদ্ধার, দেশি বিদেশি পিস্তল কার্তুজ। কি ঘটেছে দেখুন। বাড়িতে যেন অস্ত্রের খনি। কাউন্সিলর ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হলো প্রচুর অস্ত্র। সেনাবাহিনীর নানা অস্ত্র ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে পাওয়া গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কামারহাটি ও খড়দা থানা পুলিশ অভিযান চালায়। পানিহাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী নাইম আলী ওরফে নেপালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। খড়দা থানা এলাকার মৌলানা সেলিম রোডে নাইমের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে স্টেনগান, নাইট্রো অ্যামিউনেশন কার্তুজ। অভিযুক্ত তৃণমূল কর্মী নাইমকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলরের সাথে পরিচয় আছে তোমার? না, পরিচয় নেই। হালকা ফুলকা আছে। কি কারণে মানে তোমার কি কারণে অ্যারেস্ট করলো? যার ওর স্টেটমেন্ট আছে, রেন্ট ভাড়া দিয়ে ওর নাকি চলতো, এটাই বলছে। আপাতত গুলি আপাতত 13 রাউন্ড পাওয়া গেছে। আর আর্মস 4টে পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। বিজেপির নিশানায় পানিহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে। বিজেপি নেতাদের মুখে নইমের পাশাপাশি নাম উঠে আসছে মন্টু খান নামে আরেক তৃণমূল কর্মীর। এই অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্র দেয়। যে কাউন্সিলর বিশ্বনাথ দে, মানে বিশু বলে যে পরিচিত, মন্টু খান, এই নেপালি, এরা তো সব একসাথে একটা গ্রুপ। তো এরা সব একে অপরের সাকরেদ। এরা তো জমি দালালি করবে সারা পানিহাটি জুড়ে। তো এদের কাছে আরো প্রচুর এরকম আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। টিভি9 বাংলার প্রতিনিধি এই খবর কভার করতে গিয়ে পানিহাটির নয়া বস্তির তৃণমূল কর্মী মন্টু খানের হুমকির মুখে পড়েন। আপনি হাওয়া গরম করছেন, আপনি হাওয়া করতে আমি বললাম। শুনুন, আপনি হাওয়া গরম করুন না, আপনি মিডিয়া করে দিয়েছেন জান। তবে কি খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মন্টু খান? মন্টু খানের আপত্তি তো থাকবেই। ওই এলাকায় আরো আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে, সেগুলো যাতে ধরা না পড়ে সেই কারণেই তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এলাকার তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে তার সঙ্গে যাবতীয় যোগ অস্বীকার করে মন্টু খানকে গুড বয়ের সার্টিফিকেট দিলেন। মন্টু খান তো ভালো সামাজিক লোক। হ্যাঁ, দলের কোন পদে আছে? আমাদের দলে কোনো পদে না। দলের সামাজিক বলতে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে থাকে। এটুকুই বল। সামাজিক বলতে কি? মানুষের কাজ করা। আমরা দোকান এলাকায় জমি বিক্রি, জমির দালাল, এটা আমি বলতে পারবো না। তৃণমূল কর্মীর বাড়িতে উদ্ধার কার্তুজ সেনাবাহিনীর ব্যবহৃত। কোথা থেকে তা এলো পানিহাটিতে? নেপথ্যে কোন চক্র? ধৃতকে জেরা করে তথ্য তালাশ তদন্তকারীদের। টিটাগড়ে বিস্ফোরণ কাণ্ডে বিল্ডিং এর প্রমোটার স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাটটি জবরদখল করে রাখার অভিযোগ ওঠে। এরপর গ্রেপ্তার হন কাউন্সিলর আরমান মণ্ডল। এবার তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভান্ডার। স্বাভাবিকভাবে এগুলিকে হাতিয়ার করে সুর চড়াচ্ছেন বিরোধীরা। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। সত্যি বিরোধীরা তো অভিযোগ করবেনই, কারণ যদি শাসক দলের নেতা কর্মীরা কোট আনকোট এরকম গুড বয় হয়
তাহলে তো এই প্রশ্নটা উঠবে। তবে এই মুহূর্তে আমি বলছি না, বারবার আমি খবরের পাশাপাশি তথ্যও তুলে ধরবো। আমি জেলার একটুখানি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ কেন বলা হচ্ছে জেলা জেলা অস্ত্র ভান্ডারে পরিণত হয়েছে। আসানসোল থেকে 1 জুন বিপুল অস্ত্র ও কার্তুজ সহ বিহারে কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার হয়। পরে প্লেটটা আমি চালাতে বলবো। মুর্শিদাবাদ থেকে ওই একই দিনে মুর্শিদাবাদ থেকে 9টি পিস্তল, 16টি ম্যাগাজিন, 45 রাউন্ড কার্তুজ সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। এরপরে প্লেটটা 29 এপ্রিল দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। থামছে না কিন্তু, আরো চলছে। 20 এপ্রিল উত্তর 24 পরগনার হারোয়ায় চলন্ত গাড়ি থেকে উদ্ধার অস্ত্র, জালে 4 জন। পরে প্লেটটা 19 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। তারপরে প্লেটটা 1 জানুয়ারি বীরভূমের শিউড়ি থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয় 1 জনকে। বুঝতে পারছেন তো, লিস্ট থামার নয়, একটার পর একটা আসতেই থাকছে। এটা তো জেলা জুড়ে ছবি দেখালাম, এবার একটু শুধুমাত্র কলকাতার দেখাই, যেখানে আইন শৃঙ্খলা যথেষ্ট কড়াকড়ি থাকে, যে কলকাতার সঙ্গে প্রত্যেকটা জেলা কিন্তু সাংঘাতিকভাবে কন্ট্যাক্ট থাকে। সেই কলকাতায় 8 ফেব্রুয়ারি 2025 বড়বাজার থেকে আগ্নেয়াস্ত্র থেকে উত্তরপ্রদেশের এক বাসিন্দা গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্র সহ উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হলো। সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বন্দুক, গুলি সহ পাকড়াও উত্তরপ্রদেশের 5 জন। তারপরে প্লেটটা দেখি 9 জানুয়ারি তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক এবং গুলি উদ্ধার হলো। তারপরে প্লেটটা ডিসেম্বরে এজেসি বোস রোড থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলো। তারপরে প্লেট নভেম্বর শিয়ালদার বৈঠকখানা বাজারের থলিতে 5টি পিস্তল এবং 90 রাউন্ড গুলি উদ্ধার হলো। কি ভাবছেন, এরপরে কি ঘটনাটা থামবে? এরপরে কি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটবে না? আমরা নজর রাখছি, আপনারাও নিশ্চয়ই নজর রাখছেন। অর্থাৎ সারা রাজ্য জুড়ে অস্ত্র ভান্ডার জেলায় জেলায় রয়েছে, তার প্রমাণ, তথ্য, বক্তব্য সহ ছবি সহ তুলে ধরলাম। এবার একটু পরে খবরের দিকে যাই। মানে যে একসময় দোর্দণ্ড প্রতাপ নেতা, যে একসময় বীরভূম, গোটা বীরভূমের একমাত্র কেষ্ট অনুব্রত মণ্ডল, সে এখন বারবার পুলিশি হাজিরা এড়ানোর চেষ্টা করছে। কোন যুক্তি দিয়ে, কোন অজুহাত দিয়ে, সেই খবরের দিকে নজর রাখি। পুলিশকে গাল তো যদি দেয়, আমি তাকে অপমান করি। তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমায়। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। যে রাত সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, এর জন্য আমি দুঃখিত দুঃখিত। বীরভূমের বীর গাথা অনেকে বলেন, কিন্তু বীরেদের নাম না এই লোকটার পাশে বসে নষ্ট করতে চাই না, লজ্জায় ফেলতে চাই না তাদের। কি কাণ্ডটাই করছেন কেষ্টমণ্ডল। অসুস্থতাকে ঢাল করে পুলিশি তলবে গড় হাজির অনুব্রত। 5 দিনের বেড রেস্টের পরামর্শ চিকিৎসকের। যে সার্টিফিকেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, আর যে সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে কাশি, জ্বর, শ্বাসকষ্ট হয়েছে। এবার কি তাহলে এই করোনা আবহে হঠাৎ করে মাথা খাটিয়ে করোনা টেস্টকেই হাতিয়ার করতে চলেছেন কেষ্টমণ্ডল? অনুব্রতর যে অশ্লীল অডিও ক্লিপে আইসিকে মারধরের হুমকির পরে সুদীপ্ত নামের কাউকে একটা থানা ঘেরাও করার নির্দেশ দিতে শোনা যাচ্ছে। এবার সেই প্রসঙ্গে একটুখানি আসি। মানে করোনা টেস্টকে হাতিয়ার করে আপাতত এই ইস্যুতে ছাড় পাওয়ার চেষ্টা করছে অনুব্রত মণ্ডল। এবার আমরা একটু ওই অডিও ক্লিপে যাই, যে অডিও ক্লিপ নিয়ে এত বিতর্ক, যে অডিও ক্লিপের জেরেই তাকে হাজিরা দিতে বলা হচ্ছে। সেই অডিও ক্লিপে সুদীপ্ত ঘোষ বলে একজনের নাম পাওয়া গিয়েছে, যাকে বলা হয়েছে থানা ঘেরাও করার জন্য। 29 মে বোলপুর থানা ঘেরাওয়ের মাস্টার মাইন্ড কি এই সুদীপ্ত ঘোষ? তিনি কি অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের কোর কমিটির নেতা সুদীপ্ত ঘোষ? যদিও আমরা ওই যে বললাম, খবরের সঙ্গে সঙ্গে আমরা তো তথ্য, আসল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, বক্তব্য তুলে ধরবো। যদিও এই সুদীপ্ত ঘোষের সঙ্গে TV9 বাংলা যখন যোগাযোগ করেছে না, তিনি কি বলছেন শুনুন। সেদিন তো যে অডিওটা ভাইরাল হয়েছে অনুব্রত মণ্ডলের, সেখানে তো আপনি উপস্থিত ছিলেন পাশে? উনি তো আপনাকে বলছেন যে সুদীপ্ত তুমি লোক ডাকো, বলছে, কিন্তু আমি উপস্থিত ছিলাম না। ঠিক আছে, আপনি তো বোলপুর শহরের কাউন্সিলরদের গ্রুপে মেসেজ করেছেন, যেটা আপনাকে সেদিনকে ফোনে অনুব্রত বাবু অর্ডারটা দিয়েছেন যে লোক জড়ো করতে হবে।
আমার জানা নেই এর সম্পর্কে কিছু। ঠিক আছে, এবার কি পুলিশ সুদীপ্ত ঘোষের খোঁজ শুরু করবে? এটাই স্বাভাবিক। এবং সুদীপ্ত ঘোষের খোঁজ যখন শুরু হয়েছে এবং সুদীপ্ত ঘোষ নিজে বলছেন যে তিনি এই ঘটনার সঙ্গে কোনো রকম জড়িত নন, কিন্তু একটু পেছনটাও তো দেখতে হবে, মানে একটু প্রেক্ষাপটটা পেছনের দিকে নিয়ে যাওয়া ভীষণভাবে প্রয়োজন। বোলপুর থানা ঘেরাওয়ের জন্য লোক জড়ো করতে নির্দেশ সুদীপ্ত ঘোষকে, কিন্তু বোলপুরের কাউন্সিলরদের কে নির্দেশ দেন? এই সুদীপ্ত ঘোষের নির্দেশ দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে চ্যাট হিস্ট্রি রয়েছে সেটাও কিন্তু আমাদের সামনে রয়েছে। টিভি9 বাংলার হাতে সেই চ্যাট হিস্ট্রিটা রয়েছে। প্রত্যেক কাউন্সিলরকে কড়া নির্দেশ দিয়েছিলেন পুলিশ পেঠানোয় অভিযুক্ত সুদীপ্ত ঘোষ, মানে তিনি থানা ঘেরাওয়ের কথা বলছেন, পরে যিনি জামিনে মুক্ত রয়েছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজে হাজির থাকলেও যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল কাউন্সিলর তাপস সরকার। এবার তাপস সরকারের বক্তব্য শুনুন। থানা ঘেরাও হয়েছিল, আপনারা তো ছিলেন, আপনিও ছিলেন, মানে এটা কি অনুব্রত মণ্ডলের ইনস্ট্রাকশনে নাকি সুদীপ্ত ঘোষ আপনাদের কাউন্সিলর? না, সুদীপ্ত ঘোষ অনুব্রত মণ্ডল কারোর ইনস্ট্রাকশন না, এটা নাগরিক মঞ্চের ইনস্ট্রাকশন ছিল। এই আইসি প্রচন্ড মানুষকে বিরক্ত করে দিচ্ছিল, কথা নাই বার্তা নাই, মানুষকে হ্যারাসমেন্ট করছিল। এখানে কোন রকম অনুব্রত মণ্ডল বা সুদীপ্ত ঘোষ কেউ জড়িত ছিল না এখানে। আমি অ্যাজ এ কাউন্সিলর হিসাবে না, আমি একজন নাগরিক বোলপুর সাধারণ পাবলিক হিসাবেই ঘেরাও করতে গিয়েছিলাম, কারণ আমি এটাই বুঝেছিলাম যে না, এটা অন্যায় হচ্ছে, আইসি যেটা করছে সেটা অন্যায়। মানে হোয়াটসঅ্যাপে সুদীপ্ত ঘোষ মানে সুদীপ্ত দা তো দিয়েছিলেন তো নির্দেশ যে কি দিয়েছিল, যে 300 করে ছেলে আনতে হবে, 250-300 জন করে? না, ওইভাবে কিছু ছিল না। মানে আমার কাছে স্ক্রিনশট রয়েছে আর কি আপনাদের গ্রুপে। সে আমি জানি না আপনাদের কি স্ক্রিনশট আছে দাদা, সেসব দেখে লাভ নেই আমার। ওইভাবে ছিল না, আর আমাদের ওইভাবে আমরা যাইও না, আমরা নাগরিক হিসাবে গিয়েছি আমরা। সুদীপ্ত ঘোষ বলছেন তিনি ইনস্ট্রাকশন দেননি, কিন্তু যে সমস্ত কাউন্সিলরদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তারা বলছেন হ্যাঁ সুদীপ্ত ঘোষ ইনস্ট্রাকশন দিয়েছিল। তবে এই তাপস নয়, আমরা তাপসী বাউরির বক্তব্য শোনাবো, সেও কাউন্সিলর, তিনি কি বলছেন শুনুন তো। যে থানা ঘেরাও হয়েছিল না যেটা 29 তারিখে, মানে সেটা কি আপনি গিয়েছিলেন? সুজিত দাস বলে আছে, উনি মেসেজ পাঠিয়েছিল 3:30 সময় 250-300 লোক নিয়েছে, থানা ঘেরাও হবে। আমি কোনো কর্মী নিয়ে যাই না, আমি যে কাজ দিয়েছিলাম। তার করতে দেখলাম আমাদের অনেক কাউন্সিলর গেছে, চাঁদ মাতা গেছে, গৌরী টুডু গেছে, তারপরে গণেশ বাহাদুর গেছে। পাচারের আগে রানীগঞ্জে উদ্ধার গরু। পিকআপ ভ্যানে পাচারের চেষ্টা করা হচ্ছিল গরু, রঙিন কাপড়ে ঢেকে গরুগুলি পাচারের চেষ্টা চলছিল। সন্দেহ হতে পিকআপ ভ্যানটি আটকান স্থানীয়রা। কাপড় সরাতে চোখ কপালে ওঠে স্থানীয়দের। 10টি গরুকে বেঁধে রাখা হয়েছিল। বাঁকুড়ার শালতোরা ব্লকের পাবরাহাট থেকে গরুগুলি আনা হচ্ছিল। পুলিশ গাড়ির চালককে আটক করেছে। তদন্তকারীদের অনুমান বীরভূম মুর্শিদাবাদ হয়ে গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।